এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে মহাপুজোর আড্ডা। দেখুন শুধুমাত্র আজ বাংলায়। নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা। আপনাদের সাথে আমি সৌমিত্র। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আজ বাংলার তরফ থেকে মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রতি বছরের মতন এবছরেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই মহাপুজোর মহা সপ্তমীর আড্ডায় আমরা সামিল হয়েছি। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠান মহাপুজোর মহা সপ্তমীর বিশেষ আড্ডা। আজকের এই আড্ডাতে আমরা যাদেরকে পেয়েছি তাদের সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। এবং আমাদের এই যে সপ্তমী থেকে আড্ডার জার্নিটা শুরু হচ্ছে, এই জার্নিটা কিন্তু চলতে থাকবে দশমী পর্যন্ত। আর আপনারা যখন আমাদের সঙ্গে রয়েছেন তখন আড্ডাটা আরও বেশি করে জমে উঠবে। একটু পরিচয় করে দিই আমাদের সঙ্গে আজকে যারা আমাদের এই স্টুডিওতে রয়েছেন। একেবারে ডান দিকে রয়েছেন রামকৃষ্ণ ব্যানার্জি। তার সম্বন্ধে কয়েকটি কথা বলতে হয়। তিনি আরামবাগ মহকুমার একজন গর্ব। তিনি বিশিষ্ট উদ্যোগপতি। তিনি ফিকির হুগলি ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট রামকৃষ্ণ ব্যানার্জি আমাদের আজকে স্টুডিওতে। রামকৃষ্ণবাবু, আপনাকে স্বাগত আমাদের এই আজ বাংলা স্টুডিওতে। আমার ঠিক ডান দিকে রয়েছেন আরামবাগ মহকুমা হসপিটালের সুপার শিশির নস্কর। শিশিরবাবুকে স্বাগত। ঠিক বাদিকে রয়েছে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, সুগায়ক, সুবক্তা প্রকাশ সিংহ রায়। বাঘাদা, আমরা সবাই বাঘাদাই বলি, বাঘাদাকে স্বাগত। এবং তার ঠিক বাদিকে রয়েছে কোহিনুর দি, আমাদের প্রত্যেকের কোহিনুর বৌদি। আমরা প্রত্যেকে ভীষণ ভীষণ মজা করব। এবং যে দুজন প্রতি বছর আমাদের সঙ্গী হয়, এবছরও তারা সঙ্গী, সেই প্রণবদা এবং বাপ্পা, তাদেরকেও স্বাগত। আমরা আজকের এই সপ্তমীর আড্ডাটা শুরু করব একটা গানের মাধ্যমে। আর এই পুজো যে গান, সেই পুজোর আবহে শরতের গান দিয়ে আমরা এই মহা সপ্তমীর মহা আড্ডাটি আমরা শুরু করছি কোহিনুরদির গান দিয়ে। আমরা আজকের আলোচনা ঠিক যে জায়গা থেকে শুরু করব, আজকে পুজোর শুরুটা পঞ্জিকা মতে হলেও পুজো কিন্তু শুরু হয়ে গেছে মহালয়ার ঠিক পর থেকেই। আজকে এখানে আমরা যে কজন মানুষ আছি, এই মানুষজনদের কিছু কিছু মানুষের বেড়ে ওঠা একেবারে শহরের প্রাণকেন্দ্রে, কিছু কিছু মানুষ প্রত্যন্ত গ্রাম থেকে বেড়ে উঠেছেন, আবার কেউ কেউ কলকাতাতে বেড়ে উঠেছেন। এরকমই মানুষজনেরা আজকে আমাদের এই স্টুডিওতে রয়েছেন। আমরা প্রথমেই রামকৃষ্ণবাবুর কাছে যাব, যে মানুষটির বেড়ে ওঠা একেবারে একটা প্রত্যন্ত গ্রামের থেকে, এবং সেখান থেকে আজকে তিনি ওয়েস্ট বেঙ্গলের একটা বিশিষ্ট নাম, তার কোম্পানির নামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেটা যেমন একটা দিক। তিনি যখন বেড়ে উঠছেন তার কাছে পুজোটাও একটু অন্যভাবে, শহরের পুজো যেভাবে দেখতে 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 যেভাবে মানুষজনেরা বড় হয়ে উঠেছে, বাঘাদার কাছে যেভাবে শহরের পুজো দেখে বড় হয়ে ওঠা, তোমার পুজোটা কিন্তু একটু অন্যভাবে দেখে বড় হয়ে ওঠা। সেটা কিভাবে, কিরকম পুজোটা, কিরকম একেবারে প্রত্যন্ত গ্রামের পুজো? তো দেখো, আমার পুজো মানে সবুজ, মানে ধান জমির মাঝে পুজো, ধরো কাশবনের মাঝে পুজো, অরিজিনাল যেটা মঞ্চে সাজাতে হয়, সেই রকম একটা মঞ্চ আমাদের গ্রামে। অ্যাকচুয়ালি আমি
কিছুদিন আমি জন্মেছি এবং কিছুটা ক্লাস 4 পর্যন্ত পড়েছি বলয়পুরে। তারপর আমি বেরিয়ে যাই ক্লাস 5 পর আমি কলকাতার দিকে চলে যাই। বাট পুজোর সময় কিন্তু আমরা বাড়িতেই ফিরছি। তো পুজোর আনন্দটা অন্যরকম। যতই শহরে থাকে না কেন, শহরের যে মানুষ যেখানে জন্ম নেয়, যেখানে তার অন্তত 6-8টা বছর কেটে যায় একদম জীবনের প্রথম দিকটা, তার যে মায়া সেটা সে কোনোদিনই ভুলতে পারে না। যার ফলে ওইখানে ফিরে এলে, ওই গ্রামটাই ফিরে এলে যে আনন্দটা পাই, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু পাই না। আজকে বিগত কিছুদিন আমি পুজোতে অংশগ্রহণই করি না, আমি বাড়িতে যাই না বলে, যেতে পারি না বলে। তো সেই যে স্মৃতিগুলো, সেগুলো মনে বারবার ঘুরে ঘুরে আসে। কি করতাম তখন, দল বেঁধে বন্ধুরা ছুটতাম, মানে সারাদিন 24 ঘন্টা আমাদের কেউ টিকে পেত না, শুধু বাড়ি থেকে চট করে একটু খেয়ে আবার বেরিয়ে পড়া। ধরো আমার নিজের বাড়িতে পূজা হয়, সেই হিসেবে সবসময় ব্যস্ত, রাত্রিবেলা ফুল তুলতে যাওয়া, সকালে বন্ধু বান্ধব আমার পাড়াতে, ধরো আমরা প্রায় 20-25 জন, আমরা এক বয়সী বন্ধু আছি, এক বয়সী মানে 1 বছরের মধ্যে আমরা 25 জন বন্ধু জন্ম নিয়েছি ওই পাড়াটার মধ্যে। বুঝতেই পারছো যে কিরকম তাহলে সেই এলাকার, মানে আমাদের পাড়ার কিরকম জমজমাট। তো সেই মানে ছেলেরা একসাথে ফুল তুলতে যাওয়া, ঠাকুরের জোগাড় করা, ইয়ে করা, মানে কোনো কাজ নেই, অথচ সব সময় কাজ। এর মধ্যে মানে আনন্দটা কিভাবে ভোগ করতাম বলা মুশকিল। পুষ্পাঞ্জলি দেওয়া, ছুটি করা, কাপড় পরা, কাপড় পরতে না পারা, কাপড় খুলে যাওয়া, নানা রকম মিলিয়ে সবাই হাসছে, আমরা কাঁদছি, আবার আমরা যখন কাঁদছি অন্য মানে হাসছি তখন অন্যরা কাঁদছে, মানে এইরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে বেড়ে ওঠা। অ্যাকচুয়ালি দুর্গা পুজোটা হচ্ছে বাঙালির বড় উৎসব এই কারণে, দুটো কারণে। একটা হচ্ছে স্থায়িত্ব, এত দীর্ঘদিন ধরে কোনো উৎসব বাঙালির হয় না। আর হচ্ছে ব্যয় বাহুল্য, যার জন্য সব জায়গায় দুর্গাপুজোটা আগে হতো না। দুর্গাপূজা সবসময় হতো বলে বনেদি বাড়িতে, জমিদার বাড়িতে, গ্রামের কথা বলছি। সেই মানে দেখা যেত যে পাড়াতে, গ্রামেতে কটা দুর্গাপূজা হচ্ছে। আমরা হিসেব করতাম আমাদের গ্রামে 27টা পাড়া আছে, তো 27টা পাড়া কটা দুর্গা ঠাকুর হচ্ছে। এই দুর্গাপূজা দিয়ে গ্রামটা বর্ধিষ্ণু না দারিদ্র প্রবণ, এটা বিচার করা হতো। একদম ঠিক। তো এই জায়গাটা থেকে আমাদের গ্রামে ধরো 27টা পাড়া ছিল, আমাদের দুর্গাপুজো তো প্রায় 22টার মতো। তো এর মধ্যে শুধু হতো না কোথায়, যে নমশূদ্র পাড়া, দরিদ্র পাড়া, আমরা যাদেরকে বলি আজকের দিনে যারা স্মৃতি, অর্থাৎ বাগদি পাড়া, এই পাড়াগুলোতে পূজা হতো না। শুধু পূজা হতো না নয়, তাদের জামা কাপড়ও আসতো না। আমি দেখতাম আমার বাড়ির পিছন দিকে যে বাগদি পাড়া, তার পুজোতে অংশগ্রহণ করতো না। কেন করতো না জানো? তাদের যে আমাদের যে ইচ্ছেটা, আমাদের যে আনন্দটা, তাদের ছেলেমেয়েরা তো পায়নি। তারা তো নতুন জামা কাপড়টা পাচ্ছে না। ধরো আজকে আমি যখন আমার ছোটবেলার কথা বলছি, আজকের দিন তো নয়, তখন মানুষের মধ্যে দারিদ্রটা অনেক প্রকট ছিল। আর এই সময়টা হতো বন্যার সময়। আমরা তো বন্যা বুঝি না, আমার ছেলেবেলা, আমার শৈশব তো দারিদ্র বোঝে না। আমি জামা কাপড় না পেলে কাঁদতাম, পেলে হাসতাম। যারা কোনোদিনই পায়নি, যারা জামা কাপড়ের স্বাদটাই জানে না, নতুন জামার কি স্বাদ, তাদের কাছে পুজোটা সেভাবে গ্রহণ তারা করতে পারতো না। এইটা কিন্তু তখন আমাকে ভাবাতো, এখন কাঁদায়। তখন ভাবিয়েছে, এখন কাঁদিয়েছে। এই সমাজটা যদি এক জায়গাতে না দাঁড়িয়ে থাকে, তাহলে আনন্দ একসাথে উপভোগ করা যায় না। হয়তো আমার পাড়াটা পারছে, হয়তো পাড়ার 15টা বাড়ির মধ্যে 10টা বাড়ি পারছে, 5টা বাড়ি পারছে না। তখন বুঝতাম না, তখন শুধু আনন্দ করতাম। এখন বুঝতে পারি, চিন্তা করতে পারি, ভাবতে পারি, এটা বোধহয় ঠিক না, এই আনন্দ ঠিক নয়। কিন্তু এখন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য মানুষের বেড়েছে, সবাই অংশগ্রহণ করতে পারছে, গ্রামেও পারছে, শহরে একটু বেশি পারছে। তো এই জায়গাগুলো থেকে তখন পুজোটা অন্যরকম ছিল, এখন পুজোটা অন্যরকম।
এখন অনুভূতি পাল্টে গেছে। আমি বাগাদার কাছে আসবো। বাগাদার, তুমি তো একেবারে আমাদের কাছে যে তথাকথিত যে শহর আরামবাগ শহর বুঝি, আরামবাগ শহরের একদম প্রাণ কেন্দ্রে তুমি থাকো, তোমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। তোমার ছোটবেলা থেকে পুজোটাকে তুমি কিভাবে দেখতে শুরু করলে, আর এখন বোধহয় তোমার চোখের সামনে পুজোটা কেউ পাল্টে যেতে শুরু করেছে, এটা যদি একটু যদি বলো তুমি। আমি যদিও আমি মনে করি না যে আমাদের শৈশবে যে শহরটা দেখেছি সেটা, আমরাও চাষি বাড়ির মতোই সব, ওই জমি জমা ছিল, গাদা ছিল, সবই ছিল, আরামবাগ তখন শহর ছিল। কিন্তু গুটি কয়েক পুজো হতো, মানে সেগুলো হচ্ছে ব্যানার্জি বাড়ির পুজো, ব্যানার্জি পাড়ার পুজো, আর ওই রাধাবল্লভ মডেল পুজো, আর একটি ক্লাবের পুজো হতো যেটা খুব গুরুত্বপূর্ণ, মানে আমি বলতেই হবে, কারণ রামকৃষ্ণদা আছে যখন, রামকৃষ্ণদা শুনে ভালো লাগবে, কারণ আমি দেখেছি অনেক কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ডে রামকৃষ্ণদা অংশ নেয়। তো সেই সময় আমাদের আমরা খুব ছোটবেলায় দেখতাম যে আমাদের তো আরেকজন শিল্পোদ্যোগী ছিলেন, শ্রদ্ধেয় মানুষ, তিনি পৌরপিতাও ছিলেন এক সময়, বলাই কৃষ্ণ রায় মহাশয়। উনি ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন, এখন যেটা মানিক সঙ্গ হয়েছে, ওই দুর্গোৎসবের উনি কর্ণধার ছিলেন। এবং কর্ণধার মানে কি, সেই পুজো হবে 4 দিন এটা নয়, পুজোকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে ওনার মধ্যে এই চিন্তা ভাবনাটা খুব থাকবে, 4 দিন ধরেই অনুষ্ঠান হবে। এবং উনি তার মধ্যে একটি থিয়েটার থাকবেই, মানে আমাদের যেটা প্রথম প্রেম আর কি থিয়েটার। উনি শুধু শিল্পোদ্যোগী নয়, অনেক মানুষের এখানে সংস্থান করেছেন, সেইটা শুধু নয়, আমাদের আবার হৃদয়ের স্থানটা আছে যে উনি সাংস্কৃতিক মনস্ক এবং থিয়েটার এগুলো খুব ভালোবাসতেন। তো উনি কলকাতা থেকে একটি নাটক বই আনতেন, এনে উনি একদিন এলেন, ঠিক দুর্গোৎসবের ঠিক 3 মাস আগে উনি এলেন, এসে কাস্টিং করলেন, এই নাটক হবে, এই নাটকে এই চরিত্র করুন। আর উনি তো খুব ব্যস্ত মানুষ, কারণ রামকৃষ্ণ ব্যস্ত, আমি দেখছি, মানে সেটাই দেখছি আর কি। তো উনি বললেন যে উনি একটি পরিচারকের, চাকরের রোল উনি করলেন। হ্যাঁ, এবং যদি কেউ মনে করে যে আমি এই চরিত্রটা আমার পছন্দ হয় না, উনি কিন্তু খুব মানে মন মরা যেতেন, রাগ করতেন, এবং যার জন্য সবাই মেনে নিতেন। কারণ ঠিক একেবারে একটা ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন, একটা প্রথম বারোয়ারি পুজো যেটা এইরকম ভাবে তার ব্যক্তি ছিল। তো ছোটবেলায় আমরা দেখতাম ওইসব থিয়েটার হচ্ছে। তো আমার ছোটবেলাতে দেখা যে দুর্গোৎসব মানে তাকে কেন্দ্র করে কত আনুষ্ঠানিক ব্যাপার চলে, সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে, সেটা আমরা দেখতাম, সেটা ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন হতো। তার পরবর্তী সময়ে আমরা সবাই বলে একটি ক্লাব হলো কয়েকটি, আর এই দৌলতপুরে একটি পুজো হতো। সেটা মানে পুজো যে খুব বেশি হতো তা হতো না, কালীপুরে একটি পুজো হতো, তা আমরা সব ঠাকুর দেখতে বেরোতাম। এবং এই পুজোর মানে আমাদেরও সত্যি কথা বলতে কি, মানে ওই সারা বছরে একটি জামা প্যান্ট হতো, সেটিকেই যত্ন করে 4 দিন ধরে রাখতে হতো। হ্যাঁ, তো সত্যি এই যে রামকৃষ্ণ বলছে যে সেই সময় অনেকেই তারা এই পুজোতে অংশ নিতে পারতো না, এই কারণে তাদের নতুন জামা প্যান্ট হয়নি। আর সত্যি এই আশ্বিন মাসেই দেখা যেত যে তখন তো আকাশের উপর নির্ভর করে চাষবাস হতো, চাষিদের কি দেখা যেত ওই আশ্বিন মাসেই তাদের ভাড়ারের চাল শেষ হয়ে গেল, মানে তখন থেকে তাকে কিনতে হচ্ছে। এটা কিন্তু সবার, মানে গ্রামেও, আমাদের তো গ্রামের মতোই ব্যাপার ছিল। তো সেই আশ্বিন মাসেই যেন যত অভাব এসে দাঁড়ায়, আর তখন আর মানে পুজোর যে আনন্দ করা, জামা কাপড় পরা, সেটা পাওয়া মানে খুব ভাগ্যের ব্যাপার ছিল হয়তো সেই সময়, যারা অনেকেই সেটা অংশ নিতে পারতো না। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসেবে আমি মনে করি যে সকলে যদি আনন্দে অংশ নিতে নেয় এই আনন্দ যোগে, তবেই তো সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হবে। নাহলে আর বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আমি একা, আমার পরিবার আনন্দ করবে আর বাকি কেউ আনন্দ করতে পারবে না, তাহলে সেটা শারদ উৎসব, সবার উৎসব, এটা হবে না। হ্যাঁ, সেটাই। আর আমার ছোটবেলা থেকেই দেখেছি যে এইসব ব্যাপারগুলো আমি এখন ফিল করি যে সবাইকে নিয়ে সবার আনন্দ যদি হয় তবে শারদ উৎসব সার্থক। এবং আমাদের শহরটাতে শুধু তো হিন্দুরা নেই, অনেক আছে অন্য সম্প্রদায়ের মানুষ, এবং তাদেরকেও এই আনন্দ যজ্ঞে আমাদেরকে আমন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তারাও আসবে, তারাও আনন্দ করবে, তবেই এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হয়ে উঠবে। শিশির বাবুর কাছে আসবো। শিশির বাবুর বেড়ে ওঠা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার একটা গ্রামেতে। স্যার, আপনার এই যে বেড়ে ওঠা, তারপরেতে ডাক্তারি পড়তে যাওয়া বাঁকুড়াতে, এবং এখন একদম কলকাতায় থাকেন, কিন্তু কর্মসূত্রে আপনি আরামবাগে, পুজোটা কিরকম ভাবে দেখলেন ছোটবেলা থেকে? আপনার ছোটবেলার পুজোটা কিরকম ছিল? ছোটবেলার পুজো বলতে গেলে ভীষণ নস্টালজিয়া এসে যায় সকলের, মানে আমার পাশাপাশি দুই শ্রদ্ধেয় মানুষ তারা যা বললেন, যেটা
তার সাথে আমিও একমত। এবং আমার ছোটবেলাটা একেবারেই গ্রামে কেটেছে, এবং মানে অনেকটা প্রায় উচ্চ মাধ্যমিক পর্যন্তই বলতে গেলে গ্রামে। তারপর মেডিকেল কলেজে পড়তে আসা, সেটাও একটা গ্রামের মধ্যে মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ। তার মানে মানে দীর্ঘ সময় জীবনের বেশিরভাগ অংশটা আজকের পর্যন্ত আমার গ্রামেই কেটেছে, এবং চাকরি সূত্র বেশিরভাগটাও গ্রামে বা শহরতলি। এই সময়ের মধ্যে পুরোপুরি শহরে কেটেছে খুব কম, যদিও কলকাতায় হয়তো একটা স্থায়ী বাসস্থান হয়েছে, কিন্তু সেটা বাসস্থানের মতোই আছে। কর্মসূত্রে আমাকে কিন্তু গ্রামের মধ্যেই থাকতে হচ্ছে। তো যেটা আমি লক্ষ্য করেছি, যেটা যে আমার বাড়ির পুজো হচ্ছে খুব প্রাচীন পুজো, আমার বাড়িতে পুজো হয়, এবং সেটা আমার ঠাকুরদার যিনি বাবা ছিলেন তিনি ছিলেন তখন জমিদারের নায়েব ছিলেন, এবং যখন জমিদাররা চলে গেলেন ফলে পুজোটা করার দায়িত্বটা এসে পড়লো নায়েব। সেই সূত্রে এবারে পুজোটা বংশানুক্রমে পরপর চলে আসছে। এখন বাবা পুজোর দায়িত্ব নিয়েছেন, মাঝখানে আমার ছোট ঠাকুরদা তিনি করতেন, ছোট ঠাকুমা মারা যাওয়ার পরে আবার কিছুদিন বন্ধ ছিল। ফলে এই পুজোর সময়টা মূলত সবসময় আমরা গ্রামের বাড়িতে কাটিয়েছি। মানে বেসিক্যালি আমার যে বাড়ি যেখানে, সেখানে সবসময় কাটিয়েছি। তখন মানে খুব যেটা মনে পড়ে যে গ্রামোফোন রেকর্ডে তখন হচ্ছে পুজোর গানগুলো চলতো, এবং সেই একটা গ্রামোফোন রেকর্ডে যেটা একটা হাতে করে নিয়ে গিয়ে সেখানে পিনটাকে লাগিয়ে দেওয়া হলো, একটা সাইডে দুটো গান আছে আবার ওটাকে উল্টে দেওয়া হতো, এবং তখন ওটা অদ্ভুত লাগতো যে এই জিনিসটা ঘুরছে, উপরে গাছের মাথায় বাঁধা একটা চোঙা, সেখান থেকে গান বেরোচ্ছে, তার মধ্যে যাত্রাও হতো, নাটক হতো, সবকিছু ওই একটা ডিস্কের মধ্যে। এর কিছুদিন পরেই দেখলাম আবার পুজোর মধ্যেই বা অন্যান্য অনুষ্ঠানের মধ্যেও ওইটা রিপ্লেসড হয়ে গিয়ে সেখানে অডিও ক্যাসেট, সেই জিনিসগুলো আসছে। এবং তারপরে তো ধীরে ধীরে অডিও সিডি, MP3, আজকে তো স্কাই ড্রাইভ সেখানে থাকে, এখন চাইলেই মোবাইলে নামিয়ে নেওয়া যায়। এখন মানে এই যে আধুনিকীকরণ ঘটেছে যেমন প্রযুক্তির, সেরকম কিন্তু পুজোরও আধুনিকীকরণ ঘটে গেছে। আগের যে সাবেকি পুজো হতো, এখন পুরোপুরি থিম ভিত্তিক পুজো হয়। মানে কলকাতার যতগুলো পুজো হয় সবগুলো থিম, মানে থিম ছাড়া কোনো পুজো নেই। কিন্তু এখনো পর্যন্ত আমার বাড়ির পুজোটা সাবেকি। তো আজকের মহাসপ্তমী আমি আজকের কিছুক্ষণ থাকবো, তারপর আবার বেরিয়ে যাবো, আমার বাড়ির পুজো তো আমাকে দিতেই হবে। তো এটা ভীষণ নষ্ট, মানে আমাকে টানে ভীষণ। একদম। উনি যেহেতু সাবেকিয়ানায় পছন্দ, বাড়ির পরম্পরায় বিশ্বাসী, উনি যে গ্রামোফোন রেকর্ডের কথা বললেন, সেই রেকর্ড শুনে যখন তিনি বড় হচ্ছেন, কিন্তু তিনি তার মনের মধ্যে এবং তার একটা অনুভূতির মধ্যে সাংগীতিক পরিবেশ কিন্তু ছিল। সেই কারণে তিনি কিন্তু খুব একজন সুগায়কও হয়ে ওঠেন ডাক্তারি পেশার পাশাপাশি। তাকে যখন পেয়েছি আমরা, তার কাছ থেকে তো গান শুনবই, সেরকম একটা মানে আমরা যেটা সাবেকি পুজো যেমন বলি, সেরকম সাবেকি কিছু গানও আমাদের মধ্যে দোলা দেয় এই পুজোর। এবং আজকে দেখলে যাই আমরা থিম পুজো করি বা যাই করি না কেন, মণ্ডপে গিয়ে সেই সাবেকি গানগুলোই কিন্তু চলে এখন, মানে বেশি টানে। সেরকমই একটি গান শিশির বাবুর কণ্ঠে আমরা শুনবো। আমি তার মাঝখানে একটা কথা বলে দিই, পাখার কথা উত্তরে, যে পুজোতে হয়তো সবাই সেভাবে অংশগ্রহণ করতে পারতো না, কিন্তু পুজোর কাজের জন্য সবাই অপেক্ষা করতো। এই কথার প্রসঙ্গত আমি বলি এই কারণে, ধরো গ্রামের যে লেবার, সেও কিন্তু বাড়িতে আমাদের ঠাকুর করতে আসতো, পুজোটা না হলে সে বাদ দিয়ে যে ধর মাটি কেটে আনছে যাতে ঠাকুর তৈরি হবে। এবং বাড়িতে যাদের আছে মাটির বাড়ির লেপা পোচা ঝাড়তে, তার জন্য লোকের দরকার হয়। ওই সময় কিন্তু সবাই কাজ একটা কাজ করে। ঠিক এইটা আমি বলে রাখি যে পুজোর গান বলে তখন যেটা বেরোতো, HMV বই বেরোতো, তো আমরা অপেক্ষা করে থাকতাম পুজোর এবছর কে কি গাইলো, মান্নাদে কি গেয়েছে, ওটা কি গেয়েছে, অসংখ্য ভালো ভালো, আর খালি গায়ে। আর সকালের দিকে আর কি, মানে নতুন জামা কাপড় তো বিকালে পরা হবে, তখন তো সকালে পরা যাবে না, হাফ প্যান্ট পরে তখন ওই গ্রামোফোন, ওই যে আমাদের কি বললেন গ্রামোফোন রেকর্ড, তো ওটা তো রেকর্ড, পুরো যন্ত্রটাকে কি বলে, কলের গান আমার বাড়িতেও একটা রয়েছে কলের গান। আমরা তখন হাঁটু গেড়ে বসে এরম করে দেখতাম যে কে গাইছে, না পেয়ে কিছু বুঝতে না পেরে যখন বড়রা না থাকতো, কানটা এরকম পিনের কাছে নিয়ে যেতাম, কোথায় গাইছে তাহলে একবার দেখি।
তো এরকম করে করে আমরা শোনার বোঝার চেষ্টা করতাম যে গানটা কোথায় গাওয়া হচ্ছে। এটার থেকেও বেশি আকর্ষণ লাগতো যেটা ওই যে লোকটা ওটা প্লে করছে, ধরুন ও জানে কখন কোন সময় পিনটাকে পাল্টাতে হবে। হ্যাঁ, ও তো আমাদের কাছে এবারে তখন মনে হচ্ছে ও হচ্ছে একটা মানে ভগবানের মতো আর কি, মানে এটা এক্সট্রা হিউম্যান, ঠিক আছে। এবং উনি জানে এই যে উনার কারিগরিতে এটা বাজছে ওখানে গিয়ে, সুতরাং ওই মানুষটা মানে বিরাট মানুষ, সবাই থেকে আলাদা, এটা সাংঘাতিক সেন। আমরা শিশিরবাবুর কণ্ঠে একটা গান শুনবো, সেই সাবেকি গান। গান শুনলে আরেকটা কথা মানে খুব মনে পড়লো, যেটা বাবারা বললেন যে সকলের ইনভলভমেন্ট, তো তারপরে রামকৃষ্ণ বাবু যেটা সমর্থন করলেন, আমি ঠিক একই সূত্রে নেই বলি। এই যে আমি তো এখন এই ডেঙ্গুর কারণে এখন বেরোতে পারছি না, মোটামুটি সারাক্ষণই আটকে রয়েছে হাসপাতালে, তো ফোনে খোঁজ খবর নিচ্ছি কি হচ্ছে, কতদূর কি হলো। বাড়ির আমার জাগ্রত করতে ভাইরা আছে, তারা এই যে কাদা নিয়ে আসা, ঠিক আছে, তারপরে যে যিনি মৃৎশিল্পী যিনি ঠাকুরটা বানাচ্ছে তাকে হেল্প করা, তারপরে তার সঙ্গে সঙ্গে সারাক্ষণ থাকা। এছাড়া নবমীতে যেটা হয়, ধরুন শতাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হয়, সেটা একদম পুরো আমাদের পারিবারিক পুজো, তো এটা একেবারে নিজেদের বাবা সেটা করেন। তো ফলে মানে সবাই কিন্তু এখন ইনভলভমেন্টটা খুব ভালো, এবং গ্রামের পুরো গ্রামে এখন একটা পুজো দাঁড়িয়েছে, তো সেইটাতে কেন্দ্র করে সবাই খুব আনন্দ বা উপভোগ করেন সবকিছু। যাই হোক, আমি একটা পূজা পর্যায়ের রবীন্দ্রসঙ্গীত সেটা একটু মোর হৃদয়ে গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন ঘরে, প্রিয়তম জাগো জাগো জাগো, হৃদয়ে গোপন বিজন ঘরে। রুদ্ধদ্বারের বাহিরে দাঁড়াই আমি, আর কতকাল এমনি কাটিবে স্বামী, প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয়ে গোপন বিজন ঘরে। আমরা আমাদের এই আলোচনার মধ্যে থাকবো, এই আড্ডার মধ্যে থাকবো। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠান মহাপুজোর মহাসপ্তমীর আড্ডা। ফিরে আসছি এক্ষুনি। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रूपनगर दूध हमारी चाय सिंकिंग तुम पे मुझे जस्ट वाटर खेले है मैं जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग आई द फ्लाइट इन रूपनगर दो दिले दिलदार डांसिंग डाउ 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 রূপনগর বিস্কিট 8 থেকে 80 খেতে ভালোবাসি। শারদাকাশে আলোর রেখা, তোমার সাথে হবেই দেখা। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে মাত্র 2 মিনিট। স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল। আপনাদের সকলকে জানায় স্বাগত। আমার পূজার ফুল
বিজ্ঞাপন বিরতির পর আমাদের এই মহাপুজোর মহাসপ্তমীর আড্ডায় রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা যে জায়গাতে ছিলাম, যে সাবেকি পুজো সাবেকি গান, আজ মহাসপ্তমী। আর এই মহাসপ্তমী মানে পুজোটা কিন্তু আমরা দেখতে দেখতে হঠাৎ করে যেন সপ্তমী পড়ে যাওয়া, মানে পুজোটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, এরকম একটা আবহে যখন সমস্ত মানুষ ষষ্ঠীর দিন থেকে রাস্তায় বেরিয়ে পড়েছে। কলকাতাতে অনেক আগে বেরিয়ে পড়েছে, দ্বিতীয়া তৃতীয়া থেকেই মানুষ ঢল নেমেছে এবং সপ্তমী থেকে রাস্তায় আর বেরোনো যাবে না সন্ধ্যেবেলা, এরকম একটা পরিস্থিতি, সেটা কি গ্রামে কি শহরে। কিন্তু নিন্দুকেরা কিছু কিছু মানুষ বলছেন যে সেই সময়ের পুজো খুব প্রাণ ছিল, আজকের পুজো বোধহয় থিমের ভিড়ে সেই প্রাণটা বোধহয় হারিয়ে যাচ্ছে। রামকৃষ্ণবাবু, আপনার কাছে যাব। আপনি অনেক মানে পুজোটাকে ভীষণভাবে পাল্টে যেতে দেখেছেন, আপনার কাছে অনেক কিছু পরিবর্তন দেখেছেন আপনি আপনার জীবনের, মানে অনেক যুগের পরিবর্তন দেখেছেন। রেডিও দেখেছেন, তারপরে টেলিভিশন এসেছে, তারপরে ইন্টারনেট এসে গেছে, কাঠের রেডিওতে মহালয়া শোনা, সবাই মিলে পাড়ার একসাথে ভোরবেলা আগের দিন বলে রাখা হতো বাড়ি বড়দের, আমায় কিন্তু তুলবে 4টার সময়, আমায় কিন্তু তুলে দেবে সবার আগে, বলে রাখতাম। যাই হোক, সেই দিনগুলো গেছে, এখন দিনগুলো পাল্টে গেছে। মহালয়ার আগের দিন আমি শুনলাম রাত 3টে, তো কখন মহিলা হয়ে গেল বুঝতে পারলাম না, তাড়াতাড়ি উঠে আমি বেরিয়ে চলে গেলাম। বিষয়টা তুমি যে জায়গায় ফেলে দিয়েছো, এটা কিন্তু ডাক্তারবাবুর পাঠ। কেন পাঠ আমি শুরুটা একটু করে দিই। সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা পড়তাম আগে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা এখন বলি তর্কে মিলাই বস্তু বিশ্বাসে বহুদূর। এই যে দেখো, কাউকে আমি সবাইকে একটা জিনিস বলি, যাকে বিশ্বাস করবে তাকে প্রাণ খুলে বিশ্বাস করবে, যাকে বিশ্বাস করবে না তার থেকে ফিরেও তাকাবে না। মানুষের ঠিক এখনকার মানুষ হয়ে গেছে হাফ হার্টেড। বিশ্বাসটা কিছু কিছু আছে, অবিশ্বাসটাও কিছু কিছু আছে। আমরা আগে ভাবতাম, আমার বাড়ির একটা ঐতিহ্যের কথা বলি, আমাদের বাড়ির যত মহিলা আছে, আমাদের অষ্টমীর পূজার সময়ে মেয়েরা সবাই বসে ওই ধুনো ফোড়ে, এটা অনেক জায়গাতে পুরোনো বাড়িতে আছে। ধুনো ফোড়ে মানে এই হাতে তোমার কটটা দেওয়া থাকলে ধুনো দেবে, জ্বলবে, ইহাতে মাথায় সব থাকে। আমাদের এখন তো আমি বাচ্চা, হ্যাঁ আমাদের বাড়িতে হয়, বাচ্চা বয়স থেকে এটা আমরা করতাম, এটা আমাদের একটা স্পেসিফিক কাজ। আমার মায়ের ধুনোটাকে ফুলবো, আমি ফুলবো, এটা একটা থাকে। আর একটা আমাদের বাড়িতে একটা ঐতিহ্য চলে আসছে, সেটা হচ্ছে কারোর যদি বিশেষ কোনো ঠাকুরের কাছে নিবেদন থাকে, কোনো প্রার্থনা থাকে, সেটা যখন সফল হয় সে বুক চিরে রক্ত দেয় অষ্টমীর দিনে সন্ধি করে। তো তুমি তো জানো, তোমার বৌদি একদম প্রপার সেন্টার হাওড়া নেই, বাচ্চা বাচ্চা গ্রাম কোনদিন চোখে দেখেনি, সে ইতিমধ্যে 2বার কিন্তু বুক চিরে রক্ত দিয়েছে। বুঝতে পেরেছ? বিশ্বাস থাকে। কি বিশ্বাস না, সে কিছু হয়তো চেয়েছিল, আমাকেও কোনোদিন বলেনি, আমাকে হঠাৎ করে বললো আমি এবছর বুক ছিঁড়ে রক্ত দেবো। তা আমি ঘাবড়ে গেলাম। মা দিয়েছে দেখেছে, মায়ের তো মানে চেহারা তো শক্ত রক্ত ছিল না, রোডাগো ছিল, তো কাটলেই তো হাতটা বেরিয়ে যাবে, হাতটা বেশি তো কাটবে না, ব্লেডে কতটুকু কাটবে, তো নরম শরীর, তো কেটে যদি হয়ে যায় তো অজ্ঞান হয়ে যাবে। তো ভয় পেলাম, তো যাক আমি দেখলাম যে বাড়ির সবাই রয়েছে দিই। এই যে তখন বিশ্বাসটা ছিল, মানুষের অবিশ্বাসটা ছিল না, যার জন্য আন্তরিকতা মা উজাড় করে দিত। এবং দেখতাম পূজারী যারা পূজা করতো ব্রাহ্মণরা, তারা মা মা বলে এত চিৎকার করতো যেন মনে হচ্ছে সত্যিকারের মাকে ডাকছে। এই যে ইনভলভমেন্ট, এই যে আন্তরিকতা, এখন তোমাকে বললাম যে অবিশ্বাস, এই অবিশ্বাসটার জন্য কিন্তু পুজোটা পাল্টে গেছে। কিন্তু এটা দোষটা ঠিক মানুষকে দেওয়া যাবে, এটা সমাজে অর্থনীতির উপর নির্ভর করে। বিশ্বাস আর অবিশ্বাসটা টোটালি অর্থনৈতিক ব্যাপার। তো এটা স্যারেরা আরো ভালো বলতে পারবেন যে মানুষের যে মনস্তত্ত্বটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জন্য পুজোটা চেঞ্জ হয়েছে। কিন্তু এনজয় সবাই কিছু অন্যভাবে। দেখো এখন সবাই কিছু দিয়ে এনজয় করে, কিরকম, কেউ মদ খেয়ে এনজয় করে, কেউ বন্ধু বান্ধবের সাথে অন্যভাবে এনজয় করে, কেউ গার্লফ্রেন্ডের সাথে এনজয় করে। আমাদের সময় তো এগুলো ছিল না। আমাদের সময় তো এটা নিষিদ্ধ বস্তু হচ্ছে মদ, নিষিদ্ধ থেকে নিষিদ্ধ হচ্ছে কোনো মেয়ের দিকে তাকানো। তো এটা আমরা খেয়াল রাখতাম,
পাড়াতে আত্মীয় স্বজন কাদের বাড়িতে এসেছে, ঠিক আমাদের বয়সী মেয়ে কজন এসেছে, আর চোখে হলে অন্য সময় হলো দেখতাম আমরা, এটাই আমাদের ছিল আনন্দ। কবে পুজোটা হবে, কবে পাড়াতে নতুন নতুন সব ছেলে মেয়েরা আসবে, এইটুকুই আমাদের আনন্দ। এটা হচ্ছে শিশু বয়সের আনন্দ। আর মায়েরা বাবারা যেটা উপভোগ করতেন সেটা হচ্ছে সত্যি সত্যি ঈশ্বরকে নিবেদনের যে আনন্দটা, সেটা উপভোগ করতেন। স্যার খানিকটা বুঝতে পারবেন, স্যার বলবেন, পাকা বলবেন, আমি আমার অনুমতি বললাম আমার নতুন জামা কাপড় পরে কাকে কেমন লাগছে অবশ্যই দেখবো। আমি একজন পুরুষ হয়ে একজন মহিলাকে তো দেখবো তাকে শাড়িটা, আর তারাও তো চায় যে আমাকে দেখুক একটু নতুন জামা কাপড়ে, সাজবো কেন। হ্যাঁ, এটা তো থাকবে, এটা চিরাচরিত ব্যাপার, এটা আজও আছে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে, একদম। পুজোর প্রেম কিন্তু একটা অদ্ভুত প্রেম, আর এই পুজোর প্রেম যখন থাকবে নিশ্চয়ই গানও থাকবে, এবং সেই গান যদি রবীন্দ্রনাথের গান হয় প্রেমটা যেন আরো বেশি করে বেড়ে যায়। আমরা গান শুনবো কোহিনূরদির কাছে, আরো একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো। আমরা একটা অসাধারণ গান শুনলাম, আর এই গান শুনতে শুনতে আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান আজ বাংলার বিশেষ নিবেদন, রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত মহাপুজোর মহাসপ্তমীর বিশেষ পর্ব। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो धल मारी चाय सिंकिंग तुम पे खूंचे जस्ट वाटर खेले है में जज जर्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग ट्याओ 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি।
আমরা ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এবং যার গান দিয়ে আমরা এই বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের এই বিশেষ অনুষ্ঠানে, রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের এই বিশেষ অনুষ্ঠান মহাপুজোর মহাসপ্তমীর আড্ডা, সেই মান্না দে। আর এই মান্না দে গান শুনলেই একটা বিশেষ গান মনে পড়ে। এই পুজোতেই কিন্তু বেরিয়েছিল ও কেন অত সুন্দরী হলো। এই গান নিয়ে অনেক গল্প আছে, অনেক গসিপ আছে। রামকৃষ্ণ বাবুর কাছে যাব, এই গানটা ওনার কাছে একটু স্পেশাল, মানে উনি যখন শুনেছিলেন এই গানটা প্রথম। স্পেশাল নয়, একজন তোমরা সবাই চেনো বিশ্বনাথ ব্যানার্জি, আগে তো গান করতো, আমার ভাইপো, আমার থেকে বছর তিনেকে বড়, কিন্তু আমরা খুব ক্লোজ ফ্রেন্ড। তো ও তো মান্নার প্রচুর গান গাইতো, আর আমার ওর সঙ্গে ঘোরাঘুরি, ওর যেমন বাজাচ্ছে টুকটাক বাজানো যা পারতাম, আর টুকটাকে আবৃত্তি ফাবৃত্তি করতাম, এই নিয়ে ওর সাথে ওই একটা দল করে ঘুরতাম। তো গানটা যখন বেরোলো, এই মাসটা পরে যখন বইটা এলো, তোমার ওইটা আসার পর ও গানটা তুললো, সুরটা ও তুলে গাইতে শুরু করলো। তো গানটা এত মানে অন্যরকম, সেই মানে যৌবনের যে মানে একটা গান, এবং সেই একটা গান শুনে একটা যুবককে কিভাবে মানে উন্মাদ করে দেয়, সেটা মানে ভাবার বাইরে। তো ওকে শুধু বললাম তুই গানটা গা, তুই গা, আমি শুনি। ও গেয়েই যেত সারাদিন হয়তো 40 বার গানটাই গেছে, পাড়ার সমস্ত ছেলে জুটে গেলাম, ও কেন এত সুন্দর হলো। মানে একটা খুব ছোট্ট শব্দ, কি অসাধারণ তার ব্যক্তি, ওটা মন জুড়ে। আমি স্যারকে বলবো, স্যার একটু গানটা শোনান। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গান, বাবাদের গল্পটা যদি একটু বলো। বিভিন্ন গল্প শোনা যায়। গল্পটা বলতে এটা আমি শুনেছি যে ওনার পুলক ব্যানার্জি এবং শিল্পী সবাই মিলেই কোথাও বেড়াতে গেছেন, মানে হিন্দিভাষী কোনো এলাকাতে, গ্রামে, এই রাজ্যে আর কি। তো ঘোরার পরে ওনাদের একজন চেনা মানুষ থাকেন, এইরকম একটা ভেবে নিয়ে ওদের এই সামনের যে বাড়িগুলো দেখা যাচ্ছে এইখানে কোথাও একটা থাকেন। তো সেইখানে পুলক ব্যানার্জি গেছেন, গিয়ে খোঁজ করতে গিয়ে একটা জায়গায় একটু ডোর নক করেছেন, এক মহিলা বেরিয়ে এসেছেন, তারা এলো চুলে, সেই স্নান করে এসেছেন, খুবই পরিপাটি হয়েই সে এসেছেন। আসার পরে ওনাকে জিজ্ঞেস করছেন এই ভদ্রলোক কি এখানে থাকেন? উনি বলেন না, এখানে থাকেন না বলে উনি ঘুরে আবার চলে যাচ্ছেন হেঁটে। তো উনি গানের থিমটি পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে এসেই বললেন যে গানটা পেয়ে গেছি, আপনার পুজোর গান এবারে একটা। হ্যাঁ, এবং সেই গানটাই সুপার হিট হয়ে গেল একদম পুজোতে, যে ও কেন এত সুন্দরী হলো। আমরা গানটা শুনবো, শিশুবাবু অমনি করে ফিরে তাকালো, দেখি তো আমি মুগ্ধ হব। তাহলে ঠিক আছে, আমি চেষ্টা করি। সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, সবে যখন আকাশ জুড়ে মেঘ জমেছে, ঝড় ওঠেনি বাতাস পাতে ভোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আঁচল, ও কেন তখন উড়িয়ে আঁচল, খোলা ঝুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ কেন এত সুন্দরী হলো, কেন এত সুন্দরী হলো। আর এই পুরোনো দিনের এরকম গান শুনলে নস্টালজিয়ায় চলে যাই, আমরা প্রত্যেকে চলে যাই। কিন্তু আজকে যতই থিম পুজো বা সাবেকি পুজো হোক না কেন, এই গানগুলোই কিন্তু এখন বিভিন্ন মণ্ডপে বাজছে, সকাল থেকে বাজছে, ষষ্ঠীর দিন থেকে বিভিন্ন মণ্ডপে মাইক বাজছে, এবং আগামী দিনগুলোতে এই গানগুলোই বাজবে। রামকৃষ্ণবাবুর কাছে আসো। রামকৃষ্ণ, আপনি অনেক কিছু বলেছেন যে পুজো কিরকম হয়, আপনার পুজোর অনুভূতি কিরকম হয়, পুজোর প্রেমটা কিরকম হয়। এবার জানতে চাইব, পুজো মানেই তো একটা খাওয়া দাওয়া, ভুরি ভোজ, সেটা ছোটবেলা থেকে কিভাবে হয়েছে, আর আজকে তার পট পরিবর্তনটা কিরকম হয়েছে? দেখো, খাওয়া দাওয়ার ব্যাপারে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই, এই কারণে আমরা সকালে উপোস থাকতাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলি দেওয়ার পর প্রথমেই ঠাকুরের প্রসাদ নেওয়ার জন্য লাফালাফি করতাম। প্রসাদ খেয়ে মোটামুটি পেটটা তখন ভরে যেত। আর
এখনকার দিনের মতো যে ভুড়ি ভোজ, যেটা তোমার সব কোম্পানি রান্না বান্না করে রেসিপি দিয়ে যত লাফালাফি করে, তখন তো এটা ছিল না। টিভির এই তো বাজার ছিল না, আর অত বেশি কিছু ছিল না। তো ফলমূল, দুপুরে ঠাকুরের ভোগ, বিকেলে হয়তো সামান্য কিছু এদিক ওদিক, রাত্রিবেলা আবার শীতলের লুচি টুচি খেয়েই পেট ভরে যেত। খাওয়ার যে বাহুল্যতা এবং যে মানে কি বলবো ভ্যারাইটি, এত ভ্যারাইটি কিন্তু তখন ছিল না। কারণ মানুষের প্রধান লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে যে ওই জামা কাপড় সাজগোজ পর্যন্তই পয়সাটা শেষ, তারপরে আর প্লেটে এসে খুব বেশি নামতো না। আমাদের সময় যেটা হতো সেটা হচ্ছে বাড়িতে ধরো খই ভাজা হতো, মুড়কি করা হতো, মুড়ি হয়তো দেখা যায় পুজো আসছে, কি করে পুজো পরপর হয়তো 3 দিন 4 দিন বাড়িতে মুড়ি ভাজা হচ্ছে, তার মানে পুজো আসছে। খই ভাজা হচ্ছে মানে পুজো আসছে, গন্ধ পাচ্ছে একটা নতুন খইয়ের গন্ধ। আমাদের খাওয়া দাওয়া এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখনকার মতো প্রতিদিন ওই তোমার মানে চিকেনের ভ্যারাইটি, মটনের ভ্যারাইটি, এইরকম মাছের পদ, এগুলো মাছের পদ, এগুলো ছিল না। কাজে এগুলো সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, এখনো আমি পছন্দ করি না। আমি দুপুরে যদি খিচুড়ি ভোগ পাই খুব শান্তিতে খাবো, কিন্তু তুমি যদি 3-4টে মাছের বা মাংসের ভ্যারাইটি নিয়ে আসো আমার ভালো লাগবে না, খুব সত্যি কথা। কারণ ডাক্তারবাবু জানেন, পেট হচ্ছে এমন একটা জিনিস, চেনা খাবার পেলে সে যতটা আনন্দ পায়, অচেনা খাবার সে কিন্তু ততটা আনন্দ পায় না। ঠিক কিনা? একদম একদম একদম। আপনার বাড়িতে তো দুর্গাপুজো হয়, আপনার বাড়িতে কি খাওয়া দাওয়ার মানে এরকমই ব্যাপার, নারকেল নাড়ু, খই? না, এগুলো তো হচ্ছে নির্দিষ্ট কিছু কিছু দিনগুলোতে হয়, বিশেষ করে বিজয়া দশমী সময় সময় এগুলো নিয়ে ব্যস্ততা থাকে। আর যেটা থাকে এখনো পর্যন্ত, যেটা রামকৃষ্ণ বাবু বললেন, একদম মানে ওই এখনো পর্যন্ত আমাদের বললাম না, গ্রামের আমার বাড়ির পুজোটা খুব সাবেকি ধারাটা মেনটেন করা হয়। তো ওই হাতে ধুনো জ্বালানো, এটা এখনো পর্যন্ত আমাদের নবমীতে হয়। এবং ওই মানে আমি আমার মায়ের ওই ধুনোটা দেওয়ার অধিকারী, এইরকম হয়, এটা এখনো আছে। এবং যে মায়েরা সাধারণত এখানে বসেন, পেছনে তাদের ছেলেরা বা মেয়েরা, বৌমারা, তারা এগুলো এই সমস্ত ধুনোগুলো দেয়। তা খাওয়া দাওয়ার যে প্রসঙ্গটা সেটা বলি, মানে পুজোর কদিন মোটামুটি একসাথে সবাই খাওয়া হয়, প্রত্যেকে সব একসঙ্গে থাকে, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়। এবং সেই খাওয়া দাওয়াটা পুরোটাই নিরামিষ থাকে। নবমী থেকেই প্রথম হচ্ছে আমিষটা আসে। অষ্টমীর পুজোর বিশেষত্ব হচ্ছে সেই দিন তো সারাদিন মোটামুটি লুচি চলে, লুচি এবং তার সঙ্গে মিষ্টি, আলুর দম, এই সমস্ত নিরামিষ একদম তরকারি, মানে পুরোটাই নিরামিষ থাকে। তারপরে নানান রকম এই যে একসঙ্গে অনেকগুলো, মানে ওই দিন মাকে অন্নভোগ দেওয়া হয়, মানে পায়েস দেওয়া হয় ওই দিনটাতে। তো সেই তার সঙ্গে অনেক রকমের শাক একসঙ্গে ভাজা ভেজে, সেগুলো মানে অষ্টমীর পুজোর যে ভোগটা দেওয়া হয়। এবং সমস্ত পাড়ার, বললাম যেহেতু এখন গ্রামের একটাই পুজো, সেই জন্য গ্রামের মোটামুটি প্রত্যেক বাড়ি থেকে প্রায় সমস্ত মায়েরা তারা এসে সেই সময় ডালা দিয়ে যান, পুজোর ডালা ওই মণ্ডপে, আমাদের মণ্ডপে দিয়ে যান। তার ফলে পুরো মণ্ডপের মানে ঠাকুরের সামনে যতটা জায়গা থাকে, যতটা দেওয়া সম্ভব, এর উপরে ওর উপরে তার উপরে ঘাড়ের উপরে একটা ডালা চেপে যায়, এইরকম হয়, পুরো ভর্তি হয়ে থাকে। আর মানে প্রত্যেকটা অংশে ভীষণ উপভোগ। এইটার কোনো পরিবর্তন কিন্তু ছোটবেলা থেকে আজ অব্দি দেখিনি, এটা কিন্তু আজ অব্দি একদম একইভাবেই সেটা চলছে। তুমি তো ভীষণ খাদ্য রসিক। আমার ছোটবেলা থেকে আমরা দেখি, মানে আমাদের ষষ্ঠীর আগে জেলে এসে বলে গেল ষষ্ঠীতে মাছ ধরা হবে, মাছ এখনো মাছ ধরা হয়। মানে গতকালকে মাছ ধরা হয়েছে এবং সেই মাছ রয়েছে। সপ্তমীতে ভোগ টোগ দেওয়া হয়, অষ্টমী একদম প্রিয় নিরামিষ। কিন্তু আমাদের এপার বাংলার লোক, ওপর বাংলার লোকের একটা ব্যাপার আছে, ওদের আবার কালচার আছে। যারা ওপার বাংলা, আমরা এপার বাংলার, আমরা ঘটি, আর যারা ওপার বাংলার লোক তারা কিন্তু আবার অনেক সময় অষ্টমীতে তারা কিন্তু মাংস খায়। মানে এটা ভ্যারি করে অনেকের ক্ষেত্রে। আমরা যেমন নিরামিষ খাই, ওরা দেখা যায় যে নবমীতে নিরামিষ খাচ্ছে, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আমাদের বাঙালিদের তো বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পালন করে। আমাদের নবমীতে বাড়িতে কোনো মাছের কিছু হবেই না, নবমীতে তো মাটন হবেই সবার বাড়িতে, যার যেমন সামর্থ্য। চিকেন এখন তো স্বাস্থ্য সচেতন হয়েছে, রেডিমেড খাওয়া যাবে না, চিকেন এটা হয়। দশমীর দিনটা আমরা ছোটবেলায় দেখতাম যে দশমীর বিকেলটা কখন শুরু হবে, কারণ আমরা বাড়ি বাড়ি যাব এবং সেখানে নারকেল নাড়ু নেব এবং সঙ্গে একটা করে এই পলি ব্যাগ থাকবে, মানে নেব, নিয়ে সেগুলোকে আবার সঞ্চয় করব, নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাব। আবার কাদের বাড়িতে ঘুগনি হয়েছে সেটা দেখতে হবে। হ্যাঁ, মানে
ওই মিষ্টি খেতে খেতে ঝালটা আবার খাবো। হ্যাঁ, এই ব্যাপারটা, খাওয়ার ব্যাপারটা তো থাকবেই, উৎসবে থাকবেই। আমি যেটা বলছিলাম, মানে আজকে সকালবেলায় ভোরবেলায় সপ্তমী ভোরে হাঁটতে বেরিয়েছি, এখনো দেখছি কিছু ছেলে রাস্তায় আটকে, ট্রাক আটকে, ভয়ঙ্কর তারা পয়সা আদায় করছে। তো আমরা যারা সংস্কৃতি করতাম তখন না একটু নাক কুচকাতাম, এই ছেলেগুলো বাজে, এরা খুব খারাপ, রাস্তার ধারে এসব পয়সা আদায় করছে। কিন্তু আমার এখন মনে হয় যে তারা কিন্তু ব্রিলিয়ান্ট নয়। তারা যদি ব্রিলিয়ান্ট হতো তারা এদেশে থাকবে না, তারা এনআরআই হয়ে যাবে, মা বাবাকে ওখান থেকে টাকা পাঠাবে, প্রচুর টাকা পাঠাবে, দামি কাপড় জামা পাঠাবে। কিন্তু এই ছেলেগুলির জন্যই কিন্তু এই যে শারদোৎসব সংগঠিত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তারা তো ব্রিলিয়ান্ট নয়, তারা মিডিওকার, আমাদের মতই। আমরা একটু সংস্কৃতি চর্চা করি বলে আমাদের একটু উন্নতি, যে ওরা রাস্তায় দাঁড়িয়ে কেন করছে। কিন্তু ওরাই কিন্তু সকল মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই যে প্যান্ডেল করা, ওরা খুব খেপে থাকে একদম। ওই টাকা তুলছে মানে কি, লাইট করবো ভালো, প্যান্ডেল করবো ভালো, ঠাকুর এমন করবো যেন লোকে এসে ভালো বলে। তো আমার এখন মনে হয় যে এই যে উৎসবে ওদের যে অংশগ্রহণটা, এই অংশগ্রহণটা সত্যি খুব ধন্যবাদের। হ্যাঁ, যে কিন্তু খুব রিস্কি ব্যাপার, ওই লরি টরি আটকায়, অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, কিন্তু এই ছেলে প্রশাসনিক একটা অদ্ভুত চাপও থাকে, এবং এই ছেলেগুলির জন্যই কিন্তু এই শারদোৎসব কিন্তু আরো আলো জ্বলে, আলো জ্বলছে। আর এদের সত্যি বলতে এদের কিছু করার নেই, এরা ব্রিলিয়ান্ট নয়। হ্যাঁ, এরা এই কোন রকমের একটা ছোটখাটো একটা রুজির চাকরি করে বা কাজ করে, আর সেই পুজোটা নিয়ে ওরা মেতে থাকে। আর পুজো ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প ওদের পথও নেই। এই দুর্গা পুজো করবে, আবার জগদ্ধাত্রী পুজো আসবে, কালী পুজো করবে, এরা এই করেই যাচ্ছে। হ্যাঁ, এটাই করে যাচ্ছে। তো আগে ভাবতাম একটু উন্নাসিক ছিলাম, এখন মনে হয় যে না না, ওরা কিন্তু খারাপ করছে না, যে একটা পুজোকে সংগঠিত করার জন্য। আমি বলছি না গায়ের জোরে কোনো কিছু আদায় করা, হ্যাঁ, তাদের পুজোর বাজেটগুলো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তাদের তো সেইভাবে করতে হচ্ছে। আর এই পুজোর সঙ্গে সবাই যোগ হয়ে রয়েছে, একবারে যে ঠাকুর তৈরি করছে, যে সোলার কাজ করছে, যে রং ইয়ে করছে। বলছো একটা গান ভীষণ ভাবে মনে পড়ছে, দিতাং দিতাং বল, একদম এটা যদি আমরা সবাই মিলে গাই, আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে এসে গেছি। একদম এই গান। আমার একটা কথা আছে, একদম একটা কথা আছে, আমি করিনুর বোনকে বলবো, ও যখন খুব ছোট্ট, মানে টাকা টাকা যখন ওর জীবনে খুব আসছিল না, ও তখন পুজোটাকে কিভাবে এনজয় করেছে। আমার বেড়ে ওঠা, ছোটবেলায় বেড়ে ওঠা কলকাতায়। তো অ্যাকচুয়ালি কলেজ স্কয়ারের পাশে থাকতাম, তো বাবার হাত ধরে পুজো দেখতে যাওয়া বা মা বাবার হাত ধরে পুজো দেখতে যাওয়া, আর এত অভিজ্ঞতা, আপনারা যেটা বলছেন এত অভিজ্ঞতা কিন্তু আমার এখানে কোয়ার্টারে বড় হয়েছি ছোট্টবেলা থেকে। তারপর আরামবাগে এসেছি, আরামবাগে যখন একটু বড় হয়েছি, যখন স্কুলের বন্ধুদের দেখছি, মানে পুজোর বেশ কয়েক মাস আগে থেকে এতগুলো জামা হয়েছে, তো মাকে বলতাম জানো মা আমার বেস্ট ফ্রেন্ডের এতগুলো জামা হয়েছে, তখন মা বলে ঠিক আছে তখন কিনে দেবো। তখন একটা দুটো জামাতে না মন পছন্দ, তখন মনটা খুব খারাপ। তখন না সবাই ওদের যে মামা মাসি সবাই দিত, আমাদের তো কেউ দেওয়ার, এখানে 91 পরিবার নয়, ছোট্টখাটো সব ফ্যামিলি আমাদের। তো তখন খুব মনটা খারাপ হলো, তখন মা বলে ঠিক আছে তো দুটো হয়েছে, ঠিক আছে আমি একটা দিচ্ছি, বাবা যা দিয়েছে আমি দিচ্ছি। এইভাবেই কেটেছে আমার এত অভিজ্ঞতা, আপনাদের মতো আমার নেই। এগুলো অভিজ্ঞতা না, এগুলো ফিলিংস, এগুলো ঠিক অভিজ্ঞতা আমি বলবো না, এগুলো ফিল করা, মানে নিজেকে নতুন ভাবে দেখা, আর এখন সেগুলো ফিরে ফিরে। হ্যাঁ, তবে বিয়ের পর থেকে, মানে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে পুজো মানে ছুটিয়ে এনজয়। এখন আবার কলকাতায়, তবে হাড় ভেঙে যাওয়ার জন্য এই বছর কলকাতা প্যান্ডেল ওপেনিং হলো না, এখানেই এখন আপাতত। সেই জন্য বিয়ের পর থেকে পুজো দারুণ ভাবে এনজয় করি। চলো আমরা সেই গানটা করি। শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে সমস্ত স্তরের মানুষ এই উৎসবে অংশ নিক। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহাসপ্তমীতে, যে আপনারা ভালো থাকুন। এই আজকের এই উৎসবে সবাইকে ডাকছি, আয় রে আয় ফাগুন বয়ে যায়, মেঘুর ফুল করে চাঁদের সীমানা, আয় রে আয় লগ্ন বয়ে যায়, মেঘুর ফুল করে চাঁদের সীমানা, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। দিতাং দিতাং বলে এই মাদুলে ধান তোলে,
যে আড্ডা আমরা এখানেই শেষ করব, এবং আজকে আমাদের স্টুডিওতে যারা এসেছিলেন আমাদের সঙ্গে আড্ডা দিতে তাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই। রামকৃষ্ণবাবুকে, শিশিরবাবুকে, বাহাদাকে এবং কোহিনুর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। তবে যাবার আগে রামকৃষ্ণবাবুকে বলবো আমাদের দর্শকদের জন্য শারদীয়ার কোনো বার্তা। দেখো, আড্ডাটা মনে হচ্ছে আমার এখনো ঠিক জমলো না। আড্ডা মানে গোল হয়ে বসবো, একটু চিৎকার চেঁচামেচি করবো, একটুখানি অন্যরকম ভাবে হবে, সেটা কিন্তু নাকি আমরা বাবু বাবু হয়ে বসে থাকা, মেপে চুপে কথা বলা, এটা ঠিক আড্ডার পর্যায়ে পড়ে না, বুঝলে না। বার্তা অন্য কিছু নয়, বার্তা হচ্ছে আমরা মানুষ, প্রত্যেকেই মানুষ, আমরা নিজেরা নিজেদের ভাগ করেছি। সেটা সাম্প্রদায়িক ভিত্তিতেও তাই, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, এই ভাগটা কিন্তু ঈশ্বর করে দেননি, ভাগটা আমরা করেছি। তাই আমাদেরই দায়িত্ব নিজেদেরকে ঠিক রাখা এবং আনন্দে সবাই মেতে ওঠা। আমি এটা খুব পছন্দ করি যে সব ধর্ম, উৎসব, এটা মানুষকে ভালোর জন্য, এন্টারটেনমেন্ট। অ্যাকচুয়ালি একটা সময় ছিল যখন এত কিছু আমাদের এন্টারটেনমেন্টের ছিল না, ছিল গ্রামগঞ্জে, শহরে কিছু পূজা অর্চনা, এগুলি ছিল অ্যাকচুয়ালি মানুষের আনন্দ উপভোগের জায়গা, যার জন্য সারা বছর মানুষ এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকতো। আমরা বলি বাঙালির 13 পার্বণ, মানে বাঙালিরা বেশি কিছু হইচই মানুষ, মানে হইচই করতে ভালোবাসে, হুজুকে একটুখানি, বাঙালিরা খুব চট করে একটা উৎসব বানিয়ে দিতে পারে, এই জন্য বাঙালির 13 পার্বণ, অন্যদের নেই। আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে বাঙালিরা এত উৎসব মুখর। অ্যাকচুয়ালি বাঙালিরা এন্টারটেনমেন্ট, আনন্দকে খুব পছন্দ করে, পজিটিভ। আমি অন্তত তাই মনে করি, বাঙালি বলে হয়তো কেউ বলবে যে আপনি বাঙালি বলে বাঙালি উৎসবমুখী। আমরা সবসময় আমরা দুঃখকে ভুলে আনন্দকে নিয়ে মেতে থাকতে চাই। তো এটাই হচ্ছে বাঙালির প্রধান বৈশিষ্ট্য। আমি চাইবো আজকের দিনে যে সমস্ত মানুষ এটাকে নষ্ট করতে চায়, পরিবেশ থেকে নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে গিয়ে অসুর যেন তাদের বুকে মানে দাঁড়িয়ে পড়ে, বুকের উপরে, আর মা দুর্গা তাদের বুকটা যেন মানে রক্তপাত করে দেয়। আমরা যেন ভালো থাকি সবাই মিলে, যারা আমরা আনন্দ করে বাঁচতে চাই। পৃথিবীতে এসেছি, কেন এসেছি আমি জানি না, কবে যাব আমি জানি না, কে আমাকে পাঠালো, কেন পাঠালো তাও আমি জানি না। এসেই যখন পড়েছি কটা দিন থেকে যাই একটু আনন্দ, আত্মকরণে ফিরবো না কিনা গেলে। ঠিক ঠিক, এটাই আমার ঠিক বার্তা। একদম একদম। শিশু, আপনার কোনো বার্তা? বিশেষ করে কিছু বলার নেই। আমি আজকের এতজন আপনাদের সবাইয়ের সাথে এত ভালো করে কাটালাম সময়টা, তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ বাংলা টিভিও এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। পুজো সকলের দারুণ কাটুক, ভীষণ আনন্দে কাটুক, সবাই সুস্থভাবে সমানভাবে আনন্দটা ভাগ করে নিচ্ছে, এটুকুই আমার প্রার্থনা মায়ের কাছে। অনেক ধন্যবাদ। আমি এটাই বলবো যে বাঙালির উৎসব শ্রেষ্ঠ উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করুন। আমি একটা ছোট্ট করে একটা গল্প শুনলাম আর কি, তাতে আজান গল্পটার নাম। এই গল্পটা বলছে যে গোসাই চায়ের দোকানে এসে বসেছে মহালয়ার দিনকে, গোসাই চা খেতে খেতে বলছে, ভাগ্যিস আজানটা দিয়েছিল, আজানটা না দিলে আমার ঘুমটা ভাঙতো না, আর ঘুমটা যদি না ভাঙতো তাহলে আমি মহালয়াটা শোনা হতো না। তা আমাদের বাঙালির সংস্কৃতিটা হচ্ছে এরকম, সবাই আনন্দ করুক, সবাই অংশ নিক, তবেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হবে দুর্গোৎসব। এইটুকুই আমি মেসেজ দিই। মানে একটা কথা, সেই মেসেজ অদৃশ্য ভাবে হলেও একটার সাথে একটা যেন মিলে ঝুলে আছে, মানে যোগ আছে, যোগ আছে। আজান মহালয়া সব যোগ আছে, একটা সুতো দিয়ে বাঁধা, এবং সবাই অংশ নিলে তবেই সার্থক হবে, এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। ঠিক তাই। তোমার আমাদের আজ বাংলা আমার সবার কাছে মানে মানে দুর্গা মার কাছে আমার একটাই মানে প্রার্থনা যে আমরা যেন সবাই ভালো থাকি, সবাই সবাই আনন্দ করতে পারি, সবাই সুস্থ থাকি, সবাই আনন্দে এই পুজোর কটা দিন এবং সারা বছর যেন সবাই আনন্দ থাকতে পারি, এটাই। একদম। আমরা আজকের এই
মহা সপ্তমীর যে আড্ডা আমরা এখানেই শেষ করছি। এবং যেতে যেতে আরো একটা জিনিস বলি, আগামীকাল মহা অষ্টমীর আড্ডা নিয়েও কিন্তু আমরা উপস্থিত হব এই আজ বাংলাতে। এবং আরো একটা জিনিস জানিয়ে রাখি, আগামীকাল মহা অষ্টমী, আর এই মহা অষ্টমী মানে আমাদের আজ বাংলার পর্দায় সরাসরি সম্প্রচার দেখবেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে। কুমারী পুজো সরাসরি সম্প্রচার শুরু হবে ঠিক 9:30টার সময়। চোখ রাখবেন আজ বাংলার পর্দায়। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল ঠিক এই সময়ে আমরা হাজির হব ঠিক 10টার সময় মহা অষ্টমীর আড্ডা নিয়ে। দেখতে থাকুন আজ বাংলা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।